সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পদার্থবিজ্ঞান তাপবিজ্ঞান পার্টের 3 নম্বর ক্লাসটা 3 নম্বর বা 4 নম্বর ক্লাস শুরু করতেছি। তো গত দিনে অনেক দিন আগে আমরা ক্লাস করছিলাম, লাস্ট হচ্ছে মেবি 8 নম্বর পর্যন্ত আর কি উদাহরণ করা হয়েছে। এটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ লাস্ট, এই অঙ্কটা দিয়ে আর কি আমরা শেষ করছিলাম কঠিন পদার্থের প্রসারণ। তো আজকে কঠিন পদার্থের প্রসারণ এই অধ্যায়ে আমরা পরবর্তী অঙ্কগুলো থেকে শুরু করব। তো আজকের অঙ্ক হচ্ছে এক্সাম্পল 12 নম্বরটা দিয়ে আজকে শুরু করতেছি। এক্সাম্পল 12 নম্বরে কী বলা আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পিতলের স্কেলে দাগ কাটা হয়। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্কেল দিয়ে মাপিয়ে একটি দণ্ডের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার পাওয়া গেল। দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত? আর পিতলের হচ্ছে আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তো এই অঙ্কের জন্য তোমরা বইয়ের মধ্যে দেখবা হচ্ছে 2.11 কঠিন পদার্থের প্রসারণের ব্যবহারিক প্রয়োগ। এই ব্যবহারিক প্রয়োগের মধ্যে কত নম্বর 14 নম্বর পয়েন্টটা দেখবা, ধাতব স্কেলে পাঠে তাপমাত্রা সংশোধন অপরিহার্য। তো এই পয়েন্টের মধ্যে এখানে সুন্দরভাবে বলা আছে যে ধাতব পদার্থের পাঠের ক্ষেত্রে আমরা তাপমাত্রার একটা আর কি কারেকশন করতে হয় আর কি, তাপমাত্রাজনিত কারণে এর আসলে আমরা অ্যাকচুয়াল যে পার্টটা আর কি পাওয়ার কথা সে পার্টটা পাই না। তো সেই টাইপের অঙ্ক এখানে বলা ছিল যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি আর কি ধাতব স্কেলে সাপোজ স্টিলের স্কেল অথবা আর কি যে কঠিন পদার্থের যে ধরনের স্কেলে হোক না কেন সেই ধরনের স্কেলের ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় দাগ কাটা থাকে আর অন্য একটা যদি টেম্পারেচারে তাপমাত্রায় যদি আমরা এটা দিয়ে মেজারমেন্ট করি সেক্ষেত্রে আমরা যে রিডিংটা পাবো অবশ্যই আর কি কম বেশি পাবো। তো এখানে ঠিক সেমভাবে আর কি বলা আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা আসলে দাগ কাটা আছে। তো 20 ডিগ্রি সেলসিয়াস যদি দাগ কাটা থাকে আর যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস মানে যখন আমরা এই স্কেলটা দিয়ে মেজারমেন্ট করতেছি তখন যদি ওই কক্ষের তাপমাত্রাটা 20 ডিগ্রি থাকতো সেক্ষেত্রে হয়তো বা পার্টটা একুরেট পাওয়া যেত, কিন্তু এখানে বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিমাপ করা। অর্থাৎ যখন আমরা ওই স্কেল দিয়ে পরিমাপ করছি তখন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিমাপ করছি। তার মানে হচ্ছে স্কেলটা যখন দাগ কাটা ছিল কত ডিগ্রি সেলসিয়াসে দাগ কাটা ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে বাড়তি অবশ্যই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি আছে যখন আমরা আর কি যে দণ্ডটা আর কি মেজারমেন্ট করছি। এই যে তাপমাত্রা বৃদ্ধি আর স্কেলটা যেহেতু ধাতব পদার্থ অর্থাৎ কঠিন পদার্থ, ওই তাপমাত্রার জন্য এর আসলে একটা প্রসারণ হবে। তো এইখানে দেয়া আছে তাপমাত্রা কত দেয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেজারমেন্ট করব আর স্কেলটা দাগ কাটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে আছে এদের মধ্যে তাপমাত্রার যে পরিবর্তনটা ডেল্টা থিটা ইকুয়াল টু 30 - 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের ব্যবধান আছে। আর পিতলের আলফা তো দেয়া আছে কত, 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এইখানে একটা বিষয় যে আমরা মেজারমেন্ট করছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন কতটুকু দৈর্ঘ্য পাইছি? 50 সেন্টিমিটার পাইছি। পাইছি। তো এই দৈর্ঘ্যটাকে আমরা সূত্রের মতো করে আর কি ধরলাম যে একটা দৈর্ঘ্যটা এইচ দ্বারা ডিনোট করলাম। এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার দেওয়া আছে যে দৈর্ঘ্যটা পরিমাপ করছি। আর এখানে মূলত দণ্ডের প্রকৃত দৈর্ঘ্যটা চাইছে। দণ্ডের প্রকৃত দৈর্ঘ্যটা আসলে কত হবে? তো এখানে দেখলাম যে দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য সমান আমরা একটা সূত্র লিখলাম। এই সূত্রটা প্রথমে যে আর্টিকেলটার কথা বললাম সেটা হচ্ছে 2 দশমিক এই অধ্যায়ের হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ অধ্যায়ের 2 দশমিক
11 নম্বর টপিক্সের 14 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্টে একটু সবাই আর কি বাসায় পড়ে নেবেন, ওই বিষয়টা আর কি দেখবেন আগে, যে ধাতব স্কেলের পার্টে তাপমাত্রা সংশোধন আর কি এখানে, তো ওইখানে সুন্দরভাবে বলা আছে। তো আমরা এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিমাপ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিমাপ করে দৈর্ঘ্যটা আসলে কত পাইছি, 50 ডিগ্রি পাইছি। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে ওই স্কেলটা মাপলে কত হইতো, ওই যখন আর কি টেম্পারেচারটা 20 ডিগ্রি থাকতো তখন মাপলে কত হবে সেটা আর কি বের করব। তো এখানে 30 ডিগ্রিটা যেটা সেটা হচ্ছে কত, 50, 1 প্লাস আলফা হচ্ছে 19 ইন্টু 10⁻⁻6 ইন্টু তাপমাত্রার পরিবর্তন 10, কত আসে 50 ইন্টু 1 প্লাস 19⁻6 ইন্টু 10, 50.0095 এত সেন্টিমিটার। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কি, দণ্ডটার আসলে প্রকৃত ওই দণ্ডটার প্রকৃত দৈর্ঘ্য ছিল, এখানে বলছে কি ওই দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত। তো এই দণ্ডটার আসলে ধাতব দণ্ড যেটা ছিল, ধরলাম এইটা আমাদের ধাতব দণ্ড, তো এই দণ্ডটার দৈর্ঘ্য ছিল কত, অ্যাকচুয়ালি প্রকৃত দৈর্ঘ্য ছিল যেটা, সেটা কত ছিল এই 50.0095 সেন্টিমিটার। এই দণ্ডটার দৈর্ঘ্য অ্যাকচুয়াল বের হলো কত, এল সমান 50.0095 সেন্টিমিটার। খুবই পরিবর্তনটা খুবই কম, 0.0095, তারপরে পরিবর্তনটা বোঝা যাচ্ছে। তো এটা হওয়ার কারণ কি, এটা হওয়ার কারণ হচ্ছে আমরা একটা স্কেল দিয়ে মাপছি। তো স্টিলের স্কেলগুলো বা এখানে পিতলের কথা বলা আছে, পিতলের স্কেলের কথা বলা আছে। তো পিতলের স্কেলটা, এই যে স্কেলটা দিয়ে আর কি আমরা পরিমাপ করব, সেই স্কেলটার যে দাগ যে কাটা আছে পরিমাপের, সে পরিমাপের জন্য দাগ কাটা আছে 20 ডিগ্রি সেলসিয়াসে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে দাগ কাটা আছে। তো এই স্কেলটার হচ্ছে তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলো দাগ কাটা। এখন যখন এই স্কেলটাকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে এর তাপমাত্রাটা আর কি বৃদ্ধি করে 30 ডিগ্রিতে নিয়ে যাওয়া হবে, 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হবে। যেহেতু আমরা কি করছি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্কেল দিয়ে মাপিয়ে, অর্থাৎ সাপোজ আর কি যে সময় আর কি স্কেলে দাগ দেওয়া হয়েছিল ওই সময় রুম টেম্পারেচার বা আর কি কারখানায় 20 ডিগ্রি সেলসিয়াসে দাগ দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু আমরা যখন আর কি দণ্ডটা মেজার করব তখন হচ্ছে তার ওই রুমের টেম্পারেচারটা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর কি উঠে গেছে। তো এই 20 ডিগ্রি সেলসিয়াস এখানে দাগ কাটা আছে, এই স্কেলটায় এখন 30 ডিগ্রি সেলসিয়াসে যখন আসবে তখন এই যে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বাড়তি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আগে স্কেলটার একটা বৃদ্ধি হবে কিনা, অবশ্যই হবে। তো যেহেতু এর নিজেরই একটা বৃদ্ধি হবে, তখন কি এর এই দাগগুলো আগের মতো থাকবে না, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাগের যে তারতম্যগুলো বা যে পার্ট দেওয়ার আর কি যে ক্ষমতা ছিল সে বিষয়টা আর কি অ্যাকচুয়ালি থাকবে না, তার কি হবে, একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটাই জন্যই আর কি আমরা এখানে দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য পাবো না। যখন আর কি 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে আমরা একটা দণ্ডের উপর কি ধরবো, এর তো নিজেরই আর কি তাপমাত্রা কি মানে নিজেরই কাটাগুলো আর কি পরিবর্তন হয়ে গেছে তাপমাত্রা বৃদ্ধির কারণে, যার কারণে আমরা এখন এখানে যদি আর কি পরিমাপ করি, এখানে অ্যাকচুয়ালি যে পার্টটা দেখাচ্ছে, কারণ প্রত্যেকটা দাগে একটু একটু করে সরবে, যে পার্টটা দেখাচ্ছে সে পার্টটা ঠিক অ্যাকচুয়াল না, এই জন্য সেই পার্টটা আর কি সংশোধন করতে হবে। সেই পার্টটা সংশোধন কি,
যে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য তার আসলে এই পার্টের কী রকম পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সঙ্গে মোট আর কি আমরা দৈর্ঘ্যটা আর কি যদি গুণন দিই সেটাই আর কি পাবো। তো এই আর্টিকেলটা হচ্ছে 2.11 নম্বর পয়েন্টে আর কি খুব ভালোভাবে আর কি লেখা আছে, ওইটা একটু পড়ে দেন আর কি এই অঙ্কটা দেখলে আর কি বোঝা যাবে আর কি। নেক্সট হচ্ছে উদাহরণ 14। তো উদাহরণ 14-এ কী বলা আছে? উদাহরণ 14-এ বলা আছে, আমি একবার পড়ে শোনাই আর কি জোরে জোরে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার ও একটি দস্তার দণ্ডের প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার। কত ডিগ্রি সেলসিয়াসে? 0 ডিগ্রি সেলসিয়াসে। বোঝার সুবিধার্থে আমি একটু ফিগার ড্র করার চেষ্টা করতেছি, কিন্তু এটা আর কি আননেসেসারি, পরীক্ষার খাতায় দেওয়ার দরকার নাই। ধরলাম এরকম আয়তাকার দণ্ড আর কি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি? লোহা, মানে হচ্ছে আয়রন। আর হচ্ছে আরেকটা কি দেয়া আছে? পিতল, মানে দস্তা। জিঙ্ক মানে মেবি দস্তা। জিঙ্ক এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 0 ডিগ্রি, উভয়েরই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার ও একটি দস্তার দণ্ডের প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার। দ্যাট মিনস আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 200 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি দৈর্ঘ্যটা হচ্ছে আয়রনের আই দ্বারা আর কি ডিনোট যদি করি, এটা নিজের মতো করে আর কি প্রকাশ করা, জাস্ট LI মানে লোহার দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে কত? 200 সেন্টিমিটার। আর জিঙ্ক এরও 200 সেন্টিমিটার। এতটুকু পর্যন্ত প্রথম যে বাক্য আছে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত তাই বলা আছে। দ্বন্দ্ব দুইটিকে সমভাবে উত্তপ্ত করিয়া দেখা গেল। আচ্ছা, দ্বন্দ্ব দুইটিকে সমভাবে আমরা উত্তপ্ত করছি। সাপোজ এই দুইটাতে আর কি আমরা তাপ দিলাম আর কি। তো দুইটাতে তাপ দেওয়ার পর অবশ্যই আর কি প্রত্যেকটা পদার্থের প্রসারণ ক্ষমতা সমান না। এটা আমরা কঠিন পদার্থের প্রসারণ অধ্যায়ের প্রাথমিক আলোচনাগুলোতেই পড়ছি। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আসলে কি? প্রতি একক দৈর্ঘ্যের বৃদ্ধির আর কি আসলে হারটা আর কি নির্ধারণ করে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বিভিন্ন মানের কারণে আমরা আর কি এখান থেকে বুঝতে পারি যে আসলে এক একটা পদার্থের প্রসারণ ক্ষমতা এক এক রকম। আর স্বাভাবিকভাবেও আমরা নিজেরাই আর কি প্র্যাকটিক্যাল কেসে দেখতে পারি আর কি। তো বলছে যে দুইটিকে সমভাবে উত্তপ্ত করছে, মানে তাপমাত্রাটা সেমভাবে দেয়া আছে। দ্বন্দ্ব দুইটিকে সমভাবে উত্তপ্ত করিয়া দেখা গেল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দস্তার দণ্ডের দৈর্ঘ্য লোহার দৈর্ঘ্য অপেক্ষা এত সেন্টিমিটার বেশি হয়। তার মানে দুইটাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, দুইটারই দৈর্ঘ্য ছিল আদি দৈর্ঘ্য যেটা 200 সেন্টিমিটার, এবং দুইটাকেই কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করছি? 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপরে যে ঘটনা ঘটবে সে ঘটনা হচ্ছে তাপমাত্রার বৃদ্ধির ফলে এর একটা দৈর্ঘ্য হবে, নতুন দৈর্ঘ্য, অর্থাৎ বৃদ্ধি পাবে। এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? ধরলাম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর এরও দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো প্রথম স্টেপে যদি আমরা বিষয়টা দেখি আর কি দেয়া আছে, যদি দস্তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে, কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে? দস্তার। তাহলে হেয়ার দস্তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই না? আলফা জিঙ্ক, আমি এইভাবে আর কি ডিনোট করলাম বোঝার মতো করে আর কি, যে দস্তার এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত দেয়া আছে? 0.1234 298
298 পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0.000 চারটা জিরো আর কি 298 পার ডিগ্রি সেলসিয়াস, এটা জিঙ্কের দেওয়া আছে। তো এর আমরা আদি দৈর্ঘ্য এখানে দেখতে পাই জিঙ্কের, একে 1 দ্বারা যদি ডিনোট করি, L1 কার জিঙ্কের, তাহলে কত আসে, অর্থাৎ L0 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রেও দিতে পারি, L0 দ্বারা ডিনোট করি, এটাই বেটার হবে বুঝতে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্কের কত দৈর্ঘ্য, 200 সেন্টিমিটার। আরেকটা কি আছে, তাপমাত্রা বৃদ্ধি আছে ডেল্টা থিটা, তো এটা কত 50 ডিগ্রি সেলসিয়াসে θ2, এটা, θ1 এটা, θ2 মাইনাস θ1 0 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তো এখান থেকে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা θ2তে জিঙ্কের দৈর্ঘ্য কত এটা বের করতে পারি, এটা জানতে পারবো। আমরা জানি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বৃদ্ধিটা হবে জিঙ্কের, সেখান থেকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্কের দৈর্ঘ্যটা বাদ দেয়, এখানে শুধু বৃদ্ধিটা পাবো। আর এখানে হচ্ছে আদি দৈর্ঘ্যটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা ছিল জিঙ্কের, আর এখানে তাপমাত্রা বৃদ্ধি, এটা তো লিখতে পারি। তো কত দেওয়া আছে, 1 2 3 4 298, এটা তো বের করতে চাচ্ছি আমরা জিঙ্কের মাইনাস, এটা দেয়া আছে, সরি 200 দেয়া আছে, 200 ইন্টু কত দেয়া আছে 50, এখান থেকে আমরা পাবো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিঙ্কের মানে টোটাল বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যটা, অর্থাৎ এই যে এই দৈর্ঘ্যটা, এটা আসলে কি দ্বারা ডিনোট করলাম 50 জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের আগের দৈর্ঘ্য ছিল 200 সেন্টিমিটার, এরপর তাপমাত্রা বৃদ্ধি করছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত, এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তারপর বৃদ্ধি হলো টোটাল দৈর্ঘ্যটা এতটুকু। টোটাল যে দৈর্ঘ্যটা, নতুন যে দৈর্ঘ্য, সেই নতুন দৈর্ঘ্যটা কত সেটা বের করবো। এখানে ইকুয়েশনের কাজ করলেই হয়, অথবা আর গুণ করা যায়, আমি ইকুয়েশন দিয়ে করতেছি। 0.1234 298 আলফা ইকুয়াল, উপরে দেওয়া আছে বের করবো মাইনাস 200 ডিভাইডেড 200 গুণন 50, শিফট সলভ ইকুয়াল কত আসলো 200.298, 200.298 এত সেন্টিমিটার, অর্থাৎ এর যে দৈর্ঘ্যটা এটা কত 200.298। আচ্ছা, আমাদের বের করতে বলছে কি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলছে আলফা আই। তো এর তো আদি দৈর্ঘ্য আমরা জানি, এর তাপমাত্রা বৃদ্ধি জানি, এর যদি আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার দৈর্ঘ্যটা কত এটা যদি জানতে পারতাম, তাহলে আর কি আমরা মানে খুব সহজেই অঙ্কটা বের করতে মানে সলভ করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের জানা নাই, ওর জন্য কন্ডিশন আর একটা আলাদা দিয়ে দিছে, যার কারণে আমরা এই জিঙ্কের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি সেটা আর কি বের করে নিলাম আগে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি এগুলো আর কি, যে দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কার আয়রনের 200 দেওয়া আছে, 200 সেন্টিমিটার,
আর তাপমাত্রার বৃদ্ধিটা দেওয়া আছে 50 ডিগ্রি, আর নতুন করে এখানে না দেখালাম 50 ডিগ্রি। আর আলফাটা তো বের করব। এখন হচ্ছে এই বিষয়টা এখানে একটু দেখি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। লোহার দৈর্ঘ্য এখানে কি বলছে, দ্বন্দ্ব দুটিকে সমভাবে উত্তপ্ত করিয়া দেখা গেল, দেখা যাচ্ছে না, দ্বন্দ্ব দুটিকে সমভাবে উত্তপ্ত করিয়া দেখা গেল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দস্তার দণ্ডের দৈর্ঘ্য লোহার দৈর্ঘ্য অপেক্ষা এত সেন্টিমিটার বেশি হয়। তাহলে দস্তার দণ্ডের দৈর্ঘ্যটা তাহলে হচ্ছে এখানে আর কি আমরা বলতে পারি দস্তার দণ্ডের দৈর্ঘ্য 50 ডিগ্রি সেলসিয়াসে, যেটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দস্তার দণ্ডের দৈর্ঘ্য লোহার দৈর্ঘ্য অপেক্ষা কত সেন্টিমিটার বেশি, লোহার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দৈর্ঘ্য আই দ্বারা ডিনোট করলাম, তার চেয়ে কত বেশি, 0.181 বেশি, 0.181 সেন্টিমিটার বেশি। তো এখান থেকে আমরা যদি এই মানটা বসাই দেই 200.298 ইকুয়াল টু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়রনেরটা বের করব 0.181, কত বের হয় 50 আই। তাহলে আমাদের যে অ্যান্সারটা আছে এখান থেকে 0.181টা মাইনাস করলেই হচ্ছে 117 এত সেন্টিমিটার। সো আলফা আই ইকুয়াল টু এল 50, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রনের দৈর্ঘ্য মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রনের দৈর্ঘ্য ডিভাইডেড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রনের দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। এটাই তো আমাদের সূত্র। কত আছে 200.117 মাইনাস 200 ইন্টু 50, 1.17 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই অঙ্কটা আমি রিপিট করতেছি। তো বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা এবং দস্তা। আমি বোঝার সুবিধার্থে আলাদা আলাদাভাবে আর কি ড্রয়িং করার চেষ্টা করছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহা ও একটি দস্তার দণ্ডের প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, মানে সেন্টিমিটারে কনভার্ট করলাম কেন, বাকি সবগুলো আর কি যেহেতু আর কি এখানে বৃদ্ধিটা সেন্টিমিটারে দেওয়া আছে এই কারণেই, তাছাড়া অন্য কোনো কারণ না। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার আমি আই দ্বারা ডিনোট করছি জাস্ট আর কি, কত সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, যেহেতু 2 মিটার দেওয়া আছে। জিঙ্কের অর্থাৎ দস্তা, এভাবে বোঝার সুবিধা যেভাবে বুঝি সেভাবে লিখলেই ডিনোট করতে পারলেই হবে 200 সেন্টিমিটার। এরপর বলা আছে দ্বন্দ্ব দুইটিকে সমভাবে উত্তপ্ত করিয়া দেখা গেল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দস্তার দণ্ডের দৈর্ঘ্য লোহার দৈর্ঘ্য অপেক্ষা এত সেন্টিমিটার বেশি। আচ্ছা, এখান থেকে আমরা ফাইনালি যে অ্যান্সারটা পাইলাম সেটা হচ্ছে কত দেখি, এইখানে কত আসে 0.00000298 এত ডিগ্রি সেলসিয়াস। আর এইখানে যা আসে এখানে আমরা 0 দিতেই পারি, একটা 4টা আরও শূন্য আসে, অর্থাৎ একে এভাবে লিখতে পারি 0.1234 পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে 1 2 3 4 1 2 3 4 5, এই 5 ঘরের পর দশমিক, ঠিক আছে। এইটাই এখান থেকে বোঝা যাচ্ছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত, তার চেয়ে কিন্তু পিতলের দৈর্ঘ্য প্রসারণ বেশি। অতএব পিতল বলতেছি কেন, দস্তা, অতএব দস্তার বৃদ্ধিটা বেশি হবে, অর্থাৎ এর বৃদ্ধিটা বেশি হবে কার চেয়ে, এর চেয়ে। এই বিষয়টা লজিক্যালি বুঝতে পারলেই হবে।
তো দণ্ড দুটিকে সমভাবে উত্তপ্ত করিয়া দেখা গেল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দস্তার দণ্ডের দৈর্ঘ্য লোহার দৈর্ঘ্য অপেক্ষা কত বেশি? 0.181 সেন্টিমিটার বেশি। কার অপেক্ষা বেশি? লোহার অপেক্ষা, কারণ লোহারটা আসলে লোহার বৃদ্ধিটা কম হবে। ফাইনালি এখানে দেখতে পাইছি যে লোহার যে বৃদ্ধিটা হয়েছে, লোহার বৃদ্ধির পরে যে দৈর্ঘ্যটা হয়েছে, এই দৈর্ঘ্যটা কত আসলে? এই দৈর্ঘ্যটা 200.117 এত সেন্টিমিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার আর কি দৈর্ঘ্য। আর এর হচ্ছে কত? 200.298, অর্থাৎ এর বৃদ্ধি বেশি এবং এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও বেশি। আর আমাদের বের করতে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের জন্য আমাদের দরকার ইকুয়েশনে যে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য গুণন তাপমাত্রা বৃদ্ধি। তো এই বৃদ্ধির জন্য আমাদের জানতে হবে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দৈর্ঘ্যটা কত। এই টোটাল দৈর্ঘ্যটা যদি আমরা জানতে পারি, তার থেকে এই দৈর্ঘ্যটা বাদ দিলে আমরা এই বৃদ্ধিটুকু বের করতে পারবো আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছি। আর না হলে গ্রুপে অথবা মেসেঞ্জারে যে কেউ আর কি নক করতে পারেন, এটা আর কি ওপেনলি বলা। কারণ মেইন তো উদ্দেশ্য আসলে আমাদের ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে কিছু না কিছু যাতে আউটপুট আর কি পাই। যদি নাই বুঝি নেট খরচ করে এইভাবে ক্লাস করে তো কোনো আর কি উপকারে আসবে না। আচ্ছা, নেক্সট অঙ্ক করার আগে আর্টিকেল কত নাম্বার টপিক সেটা এখানে আমি পয়েন্ট সহ উল্লেখ করছি 2.9, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কঠিন পদার্থের প্রসারণের 9 নম্বর যে অনুচ্ছেদটা আছে, সেই অনুচ্ছেদটা আর কি আমরা একটু দেখব বলতে এখন আর কি একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে কি কঠিন পদার্থের প্রসারণ বা সংকোচন হেতু উদ্ভূত বল। তো এখানে আমরা আগের অধ্যায়ে আর কি পড়ছি, আগের বলতে ভৌত পাঠের মধ্যে ওই কি ওই অধ্যায়টার নাম স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অধ্যায়ের মধ্যে একটা ইকুয়েশন পড়ছিলাম। সেই ইকুয়েশনটা হচ্ছে কি ওইখানে কি বলা ছিল যে y ইকুয়াল টু, অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক y ইকুয়াল টু মেইন যে সূত্র ছিল পীড়ন বাই বিকৃতি F বাই A, বিকৃত আছে L বাই L। একে লিখলে কি লেখা যায়? F ইন্টু L আর কি লেখা যায়? A ইন্টু L। নিশ্চয় এই সূত্রটা আমাদের পড়ার কথা ভৌত পাঠের মধ্যে, এটা ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, এইখানে এই যে এল, এই এল বলতে আমরা কি পড়ছিলাম? দৈর্ঘ্য বৃদ্ধি পড়ছিলাম। আর এই জায়গায় আমরা যে এটা হচ্ছে এর বেসিক প্রিন্সিপালটা, আসলে একটু ভৌত পাঠে যে ভাই নিচে নিশ্চয় বোঝানোর কথা। তারপর আমি একটু এইখানকার আলোচনা সাপেক্ষে এরকম একটা দৃঢ় অবলম্বন থেকে একটা বস্তু এইভাবে ঝুলানো আছে, একটু বাঁকা হয় বস্তু ঝুলানো আছে। তো এর মধ্যে যদি একটা ওজন ঝুলিয়ে দিই, ধরলাম যে এটা একটা ওজন ঝুলিয়ে দিচ্ছি। এই ওজন ঝুলানোর কারণে এর যে আগের একটা দৈর্ঘ্য ছিল আদি দৈর্ঘ্য, এটা যেটা এল ছিল, সেই এলটা আরেকটু মানে কি হবে, ওজনটা যদি ছেড়ে দিই দেখা যাবে যে একটু বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পর তার হচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সেটাকে স্মল এল দ্বারা আর কি ডিনোট করছি। ঠিক অনুরূপভাবে আমাদের এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে কি করি, যে একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডের দৈর্ঘ্য ছিল কত, ধরলাম L1 বা L0,
L0 ধরলাম। আর টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দৈর্ঘ্যটা হচ্ছে LT। তো এর জন্য দৈর্ঘ্যের পরিবর্তনটা আমরা আসলে ডেল্টা L দ্বারা আর কি প্রকাশ করছি। LT মাইনাস L0। এই যে এখানকার ডেল্টা L অথবা এই যে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, সেইটা হচ্ছে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে AL এর সমান, অর্থাৎ AL এর সমান। তো ওই অনুসারে আমাদের এখানকার যে সূত্রটা, আমাদের দৈর্ঘ্য যে বৃদ্ধির সূত্রটা, সেই সূত্রটা আমরা কীভাবে লিখতে পারি? আমাদের এই অধ্যায়ের সূত্র আসি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের কঠিন পদার্থের প্রসারণের অধ্যায়ের যে সূত্র, সেই সূত্রতে আছে আলফা ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কীভাবে লিখতে পারি এইভাবে, LT মাইনাস L0 অথবা L2 মাইনাস L1, আর আদি দৈর্ঘ্য L0 ইন্টু ডেল্টা থিটা। এখান থেকে আর একটু যদি রিপ্লেস করি, ডেল্টা L দ্বারা ডিনোট করলাম, L0 ডেল্টা থিটা। এই ডেল্টা L এর সম্পর্ক তাহলে কি আসলো? আলফা L0 ডেল্টা থিটা ইন্টু ডেল্টা থিটা। তো এর যে ইকুয়েশনটা, এখান থেকে অনুরূপভাবে যদি আমরা AL এর ইকুয়েশন বের করি, ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক এই সূত্র থেকে যদি বের করি, তাহলে কি বের করতে পারি দেখি। তাহলে উপরের তো ঠিক আছে, F ইন্টু L, আর হচ্ছে এখানে বের করা যায় কি Y ইন্টু A। তো এই দুটো আসলে সমান হবে যদি কঠিন পদার্থের ক্ষেত্রে এখানে প্রয়োগ করি, এই দুটো সমান, এই ডেল L এবং AL। তাহলে এখান থেকে আর কি একই পদার্থের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? F ইন্টু L Y ইন্টু A ইকুয়াল আলফা L0 ডেল্টা থিটা। এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে AL বলতে এই L0 একই জিনিস আর কি, এখানকার L0। তো F এর মানটা আসলে আসে কি আসে, উভয় থেকে আর কি Lটা বাদ যায়, Y A আলফাটা আসে, আর হচ্ছে ডেল্টা থিটা। এই সূত্রটা আর কি পাই। অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ বা সংকোচন হেতু উদ্ভূত বল, অর্থাৎ এইরকম যদি আমরা দুই দিকে দুইটা যদি দণ্ড থাকে, ধরলাম এই একটা দণ্ড, এই একটা দণ্ড, এই দুইটার মাঝে যদি একটা আমরা তার, এইরকম একটা তারের কথা চিন্তা করি, এখানে তাপমাত্রা কি হবে? বৃদ্ধি বা সংকোচনের জন্য তারের মধ্যে একটা টান কাজ করবে, বল কাজ করবে, বল। এখানে F বা একে T দ্বারা নির্দেশ করা হয়। এই টান বা বল নির্ণয় করতে বলে অনেক সময়, সেই টান বা বলের সূত্রের জন্য এই সূত্রটা আমরা ড্রেভ করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি। এই সূত্র দিয়ে এক সময় আর কি অঙ্ক আসছিল, এবং এই অধ্যায়ের জন্য এই টপিক, এই আলোচনাটুকু বা এই আলোচনা দিয়ে যে অঙ্কটা, এটা অনেক গুরুত্বপূর্ণ আর কি, ইম্পর্টেন্ট। নেক্সট যে অঙ্ক আছে, সেই নেক্সট অঙ্কে আমরা যেতে পারি। সেটা কি বলেছে? 50.1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকার উপর উহা অপেক্ষা কত সেন্টিমিটার? 0.1 সেন্টিমিটার ছোট ব্যাসার্ধের একটি ইস্পাতের টায়ার বসাইতে হবে। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, আর তাপমাত্রা কমপক্ষে কত বৃদ্ধি হইলে টায়ারটিকে চাকার উপর বসানো যাইবে, এটা বের করতে বলছে আসলে।
আরেকটা অংশের জন্য মূলত আমরা এই কিছুক্ষণ আগে যে টপিক্সটা দেখলাম সেই টপিক্সটা, সেটা হচ্ছে টায়ারের প্রতি বর্গ সেন্টিমিটার স্থান চাকার সহিত কত জোরে আঁটিয়ে থাকবে, অর্থাৎ জোর বলতে কত আর কি বলে আর কি লেগে থাকবে, এই বিষয়টা এখানে বোঝাইছে। তো প্রথমে আমরা উপরের অংশটুকু বোঝার চেষ্টা করি বা এই অঙ্কটুকু এইটা সলভ করব। তো প্রথমে বলা আছে কি 50.1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকা, ব্যাসার্ধের কথা বলা আছে। এটা একটা চাকা, এর ব্যাসার্ধের কথা বলা আছে, অর্থাৎ আর কত 50.1 সেন্টিমিটার। তো এই চাকার দৈর্ঘ্য বলতে আর কি আমরা যেহেতু এটা গোলাকার বস্তু, এর দৈর্ঘ্যটা হবে এই টোটালটাই আর কি। অর্থাৎ এই চাকাটাকে যদি আমরা একটা আর কি দণ্ড বা একটা আর কি লম্বা বস্তু হিসেবে কল্পনা করি, অর্থাৎ যদি আর কি লোহার আর কি তার দিয়ে একটা আর কি এইরকম আর কি বৃত্তাকার বস্তু তৈরি করি, তাহলে এই বৃত্তটাকে কেটে লম্বা করলে আর কি যেটা হবে সেটাই তার দৈর্ঘ্য, এইটা এর দৈর্ঘ্য আর কি। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে তো আমরা দৈর্ঘ্যটা কীভাবে পাই জানি যে এই পুরো সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে কী বলা হয়, বৃত্তের পরিধি বলা হয়। তবে চাকার জন্য আর কি তাহলে যেহেতু 50.1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকা দেওয়া আছে, তাহলে এখান থেকে আর কি চাকার পরিধি মানে এই দৈর্ঘ্যটা পাবো আর কি। সেই দৈর্ঘ্যটা কত, অর্থাৎ চাকার পরিধি বা চাকার দৈর্ঘ্য, চাকার দৈর্ঘ্য মানে ওই পরিধিটা আর কি। একে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি, ধরলাম L1 দ্বারা প্রকাশ করলাম আর কি। L1 দ্বারা প্রকাশ করলে 2πr, 2 তো 2, পায়ের মান 3.1416, আর কত 50.1, এটা আসে কত, যত আসে ক্যালকুলেশন করলে আর কি হবে 2 × 3.1416 × 50.1, 314.78, 314.78 788 এত সেন্টিমিটার। এরপর বলা আছে চাকার উপর উহা অপেক্ষা এত সেন্টিমিটার ছোট ব্যাসার্ধের, এই এত সেন্টিমিটার ছোট অর্থাৎ চাকার যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের চেয়েও কত সেন্টিমিটার ছোট ব্যাসার্ধের একটি ইস্পাতের টায়ার, অর্থাৎ এর উপর একটা আবার টায়ার জোড়াই দিবে, সেই টায়ারটা কত আছে এর চেয়ে 1 সেন্টিমিটার কম। তার মানে এখান থেকে বলার অপেক্ষা রাখে না যে টায়ারের, যদি টায়ার এইটা ধরি একটু হালকা ছোটো করেই ধরলাম 1 সেন্টিমিটার, তো আচ্ছা। তো এখানে টায়ারের যে ব্যাসার্ধটা, এই টায়ারের ব্যাসার্ধটা কত হবে, অবশ্যই 50.1 সেন্টিমিটার যেটা তার চেয়েও 0.1 সেন্টিমিটার কম, তার মানে হচ্ছে কত 50 সেন্টিমিটার। এখানে 50.1 সেন্টিমিটার একটি চাকার উপর এত সেন্টিমিটার ছোট ব্যাসার্ধের একটি ইস্পাতের টায়ারের বসাইতে হবে, চাকার উপর টায়ার বসাবো আর কি। তার মানে তো অনুরূপভাবে কি পেতে পারি, টায়ারেরও আর কি পরিধি পেতে পারি। এই লম্বাটা ধরলাম, টায়ারের একটু বড় হয়ে গেল, টায়ারের পরিধি তাহলে 2 × 3.1416 × 50 কত আসে,
314.16 এত সেন্টিমিটার। তারপরে এই চাকার উপর এই টায়ারটা আর কি এর উপরে বসাই দেবো। তার মানে অবশ্যই এখানে কি করতে হবে, যদি তাপমাত্রা একটু তারতম্য না করি, তাপমাত্রা যদি তাপ দিয়ে যদি একটু ওই মুহূর্তে যদি না বাড়াতে পারি, তাহলে তো এর উপরে বসানো সম্ভব হবে না। তাই বলছে যে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে, বলছে যে তাপমাত্রা কমপক্ষে কত বৃদ্ধি হলে, অর্থাৎ এখানে আগের তাপমাত্রা যেহেতু বলা নাই, অর্থাৎ ডেল্টা থিটা, অর্থাৎ থিটা 2 বলি বা থিটা যেটা আর কি থিটা 1, এইটাই আমাদের নির্ণয় বিবেচ্য, এই বিষয়টা আর কি এখানে। তো আমরা এখানে লিখতে পারি উই নো ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে। তো এখান থেকে লিখতে পারি যে এই চাকাটার উপর বসাবো, অর্থাৎ মানে এই ইস্পাতকে তাপমাত্রা বৃদ্ধি করে ওইটাতে নিয়ে যাবো আর কি, L1 মাইনাস L2 আর এখানে হচ্ছে এর আদি দৈর্ঘ্য কত, ইন্টু ডেল্টা থিটা কত আছে এখানে দেয়া আছে 12 ইন্টু 10⁻⁻6, আর এখানে কত আছে 314.78 মাইনাস 314.16, গুণন ডেল্টা থিটা বের করব। সুতরাং ডেল্টা থিটা ইকুয়াল টু কত বেরোয় এখানে, সেটা হিসেব করলেই হবে। তাহলে উপরে আছে 314.788 মাইনাস 314.16 ডিভাইডেড 314.16 গুণন 12 এক্সপোনেনশিয়াল মাইনাস 6, 166.6 আমার এখানে 58 বেরোয়েছে, তার মানে এখানে 6এই লেখা যায়, 6 ডিগ্রি সেলসিয়াস। এটা আসলে দশমিকের পরে আমরা 3.1416 বা পাইয়ের মান আর কি ভেরিয়েশন করার জন্য এটা কম বেশি হয়। অর্থাৎ তাপমাত্রাটা কার বৃদ্ধি করব, ইস্পাতের দৈর্ঘ্য এত বসানো হলে তাপমাত্রা কমপক্ষে কত বৃদ্ধি করলে টায়ারটিকে চাকার উপর বসানোর সময়, অর্থাৎ টায়ারের তাপমাত্রাটা আর কি বৃদ্ধি করতে হবে আর কি। তো ধরলাম যে এর আগের একটা তাপমাত্রায় দৈর্ঘ্য দেয়া ছিল, দৈর্ঘ্য বলতে আর কি যেটা দেয়া ছিল, আর আমাদের লক্ষ্য কোনটা, একে মিনিমাম তো এই দৈর্ঘ্য পর্যন্ত করতে হবে, অর্থাৎ চাকার দৈর্ঘ্য পর্যন্ত, সেটা এইটা আর কি, তারপরে এর উপরে বসানো যাবে। তো সেটা আর কি পরের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে এখানে, এই একটা বিষয়। আর পরের বিষয়টা বলা আছে যে টায়ারের প্রতি বর্গ সেন্টিমিটার স্থান চাকার সহিত কত জোরে আটিয়ে থাকবে, এখানে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেয়া আছে। এই সমস্ত ক্ষেত্রে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেয়া থাকবে। তাহলে আর একবার আর কি বিষয়টা নিয়ে আসি, টায়ারের প্রতি বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এখানে
এ, অর্থাৎ আমরা এফ বাই এ যেটা আর কি বলছি, প্রতি বর্গ সেন্টিমিটার চাকার সহিত কত জোরে আটি থাকবে, অর্থাৎ কত জোরে বলতে এখানে বল বুঝবো আর কি, বল এফ যেটা আর কি কত জোরে আর কি লেগে থাকবে আর কি, এইটা এর উপরে কত জোরে মানে এটা চাপ দিয়ে থাকবে বা একটা বল দিয়ে থাকবে সেটা আর কি নির্ণয় করতে, এফ বাই এ নির্ণয় করতে বলছে। তো আমরা এখান থেকে আর কি কী পাই, যেহেতু ওয়াই দেয়া আছে পরের অংশটুকুর জন্য আর কি, সূত্র তো আমি অলরেডি ডিসকাস করছি যে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই সমান সমান আমরা জানি এফ ইন্টু এল আর হচ্ছে এ ইন্টু এখানে ছোটো হাতের এইটা জানি আর কি। তো এই অঙ্কের ক্ষেত্রে যেটা হবে সেটা পরে আসতেছি। তো আমাদের বের করতে হবে এফ বাই এ, অর্থাৎ টায়ারের প্রতি বর্গ সেন্টিমিটার, যে প্রতি বর্গ সেন্টিমিটার বর্গ এরিয়াটা নিচে প্রতি বর্গ সেন্টিমিটার কত জোরে আটকে থাকবে। তো এই অনুসারে সূত্রটা কি আসে, ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক এখানে দেয়া ছিল, কত দেয়া ছিল, ইস্পাতের ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখা যাচ্ছে না, ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক এখানে লেখা আছে, ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেয়া আছে কত 18 ইন্টু 10⁻11। তো 18 ইন্টু 10⁻11 দেয়া আছে, সেটা লিখে আগে 18 ইন্টু 10⁻11 দেয়া আছে। তারপর কি আছে, এফ বাই এ তো আমরা নিয়েই নিছি, তারপর এর সঙ্গে দৈর্ঘ্যটা বৃদ্ধি থাকে আর নিচে হলো আদি দৈর্ঘ্যটা থাকে। এর সঙ্গে দৈর্ঘ্যটা বৃদ্ধি কতটুকু আসে আমরা একটু ক্যালকুলেশন করি, কত আসে 314.788 মাইনাস 314.16 আসে হলো 0.628 আর আদি দৈর্ঘ্য যেটা কত 314.16 কত আসে একটু দেখি, 18 exponential 11 গুণন 0.628 ডিভাইডেড 314.16, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 3.6 গুণন 10⁹ এটা ডাইন পার বর্গ সেন্টিমিটার, ডাইন পার বর্গ সেন্টিমিটার, যে বলের একক, উপরে বলের একক আর নিচে হলো এর একক, এটা আসে ডাইন পার বর্গ সেন্টিমিটার। তো এইখানে আর কি আমরা বলতে পারি যে এই এল কি, এই এল বলতে একবার আর কি লিখতেই পারি ডেল্টা এল, এই এল বলতে এই এল, আর এখানে আদি দৈর্ঘ্য বলতে আদি দৈর্ঘ্য আর কি বলতে পারি আর কি, ঠিক আছে। L1 ডিনোট করলাম, L1 বলতে এখানে কার কথা বলা আছে, ইস্পাতের কথা বলা আছে, ইস্পাতের L1 বলতে ইস্পাতের দৈর্ঘ্যটা কত ছিল 314.16 সেন্টিমিটার ছিল। আর এই 6.2 বলতে কি, এই ডেল্টা এল বলতে কি, ইস্পাতের ডেল্টা এল বলতে কি আমাদের লাগবে হচ্ছে 314.688 ছিল মেবি দৈর্ঘ্যটা, কত ছিল 788 এখান থেকে মাইনাস করছি 314.16 আসা হলো 0.628 এত সেন্টিমিটার। আর আদি দৈর্ঘ্য তো L1 বলতে এইটা, এখান থেকে এফ বাই এ। আজকে সন্ধ্যা লেগে গেল। আচ্ছা, আগামী মঙ্গলবার আপনাদের নেক্সট ক্লাস হবে। নেক্সট ক্লাস হচ্ছে তরল পদার্থের প্রসারণ, যতটুকু সিলেবাস দেখার অতটুকু দেখে দেন আর কি আমরা যাব হচ্ছে ক্যালোরিমিতি বা তাপমিতি আর কি। ক্যালোরিমিতি ওই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, ওইটা থেকেই ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে, ওই অধ্যায় করবো। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।